আচ্ছা, আমরা এই ভিডিওতে সলিউশন দেখার চেষ্টা করব ডেন্টাল 2020-21 সালের কেমিস্ট্রি পার্টটা। ঠিক আছে, তো মানে এটা হচ্ছে কি আমাদের রিসেন্টলি হয়ে যাওয়া ডেন্টাল এক্সামের মানে গতকালকে হয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা মেইনলি এখন সামনে অনেক দিন ধরে তোমার ডিউর প্রিপারেশনের জন্য ডিউর কোশ্চেন ব্যাংক সলভ দেওয়ার চেষ্টা করব, যেহেতু তোমার 1 তারিখ ডিউর এক্সাম আছে। তো ইনশাল্লাহ সামনের দিক থেকে আমরা ডিউ সলভ দেখবো। তো আমরা এখন এখানে ডেন্টালের গতদিন হয়ে যাওয়া এক্সামের কেমিস্ট্রি পার্টটা একটু সলিউশন দেখার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তো আমরা কথা না বাড়াই স্টার্ট করতে পারি। 31 নাম্বার তোমাকে প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে কার্যকরী কোয়াগুলেন্ট কোনটা। ঠিক আছে, তোমাকে বলছে সবচেয়ে কার্যকরী কোয়াগুলেন্ট কোনটা। তো প্রশ্নে যেহেতু আমাকে বলা হয়েছে সবচেয়ে কার্যকরী কোয়াগুলেন্ট কোনটা, তো আমার প্রথমে জানা লাগবে কি কোয়াগুলেন্ট কি জিনিস। আমরা জানি যে কি কোলয়েড যে পদার্থগুলো আছে ওইখানে যে কণাগুলো আছে ওইগুলা কি করে, আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাহায্যে ওগুলাকে আলাদা করার পদ্ধতিটাকে বলতেছিলাম কোয়াগুলেশন। ঠিক আছে, তো আমরা এখানে কি ইউজ করি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাড করি। তো এখানে আমরা যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো অ্যাড করি ওইগুলো হচ্ছে কি কোয়াগুলেন্ট, আর ওইখানে সবচেয়ে বেশি কার্যকরী কোনটা, ফেরিক সালফেট। ঠিক আছে, সবচেয়ে বেশি কার্যকরী কোনটা কাজ করে, ফেরিক সালফেট। ওকে, তো Fe2SO4 3। ওকে, আচ্ছা, তারপরে 32 নাম্বার তোমাকে কি বলা হয়েছে, নেসলার রিয়েজেন্ট দ্বারা কোনটা শনাক্ত করা হয়। এখানে তোমার প্রথমে আছে সোডিয়াম, কপার, তারপরে কি ছিল অ্যালুমিনিয়াম, আর একটা দেওয়া আছে অ্যামোনিয়া। তো আমরা জানি যে অ্যামোনিয়া শনাক্ত করার জন্য নেসলার বিকারক ইউজ করা হয়। তোমার বাকি শনাক্তকরণগুলো একটু পড়তে হবে। সোডিয়ামের জন্য মেবি পটাশিয়াম পাইরি অ্যান্টিমোনেট ইউজ করি, অ্যালুমিনিয়ামের জন্য আমরা মেবি কস্টিক সোডা ইউজ করি। ঠিক আছে, আর কপারের জন্য কি ইউজ করতাম খেয়াল নাই, পটাশিয়াম ফেরোসায়ানাইড। ঠিক আছে, আচ্ছা, তো তাইলে আমাদের প্রশ্নে বলছে যে নেসলার বিকারক দ্বারা কোন ক্যাটায়নটা শনাক্ত করা হয়, অ্যামোনিয়া। ওকে, আচ্ছা, তারপরে বলছে খাদ্য সংরক্ষণকারী হিসেবে সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মানটা কত। এখানে তোমাকে অপশনে দেওয়া আছে 3.01, 4.50, একটা দেওয়া আছে 4.74, আর একটা হচ্ছে কত 3.14। এটা মুখস্থ। আমাদের যে সংরক্ষণ করার জন্য আমরা অনেকগুলো জিনিস ইউজ করি, সোডিয়াম বেনজয়েড ইউজ করি, সাইট্রিক অ্যাসিড ইউজ করি, ক্যালসিয়াম প্রোপানয়েড ইউজ করি। যে জিনিসগুলো ইউজ করি তার মধ্যে সাইট্রিক অ্যাসিড যেটা ইউজ করি ওইটার পিএইচ এর রেঞ্জটা মানে মানটা কত থাকে, 3.14 এর কাছাকাছি। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো আমরা 31 নম্বরে কি বলছিলাম, সবচেয়ে বেশি কার্যকরী কোয়াগুলেন্ট কোনটা। কোয়াগুলেন্ট হচ্ছে কি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা অ্যাড করলে তোমার কোলয়েডের যে কণাগুলো থাকে ওইগুলো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে বা অদক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সবচেয়ে বেশি তড়িৎ বিশ্লেষ্য ভালো কোনটা কাজ করে, ফেরিক সালফেট। ওকে, আচ্ছা, তো নেসলার রিয়েজেন্টের শনাক্তকরণের জন্য আমরা ইউজ করি নেসলার রিয়েজেন্টটা ইউজ করি অ্যামোনিয়া শনাক্তকরণে, আর খাদ্য শনাক্তকরণ সংরক্ষণে যে সাইট্রিক অ্যাসিড ইউজ করি এটার পিএইচ এর রেঞ্জ হচ্ছে কত, 3.14। আচ্ছা, চামড়া ট্যানিং এ কোনটা ব্যবহৃত হয়, এটাও তোমার মুখস্থ টাইপের। এই প্রশ্নগুলো খুব কমন। ঠিক আছে, যে চামড়া ট্যানিং এর ক্ষেত্রে কোন জিনিসটা ইউজ করে, ক্রোমিয়াম সালফেট। এছাড়া আমরা এটার মধ্যে সালফিউরিক অ্যাসিড ইউজ করি। সালফিউরিক অ্যাসিডের একটা পার্সেন্টেজ আছে, খুব কম পার্সেন্টেজ। আর মনে রাখবা তোমার চামড়ার সাথে সম্পর্কিত একটা যৌগ হয়েছে ক্রোমিয়াম। ঠিক আছে, ক্রোমিয়ামের আনসারটা সবসময় চামড়ার সাথে সম্পর্কিত, মানে চামড়ার জিনিসের সাথে যতগুলো প্রশ্ন আছে ওইগুলো সবগুলোতেই ক্রোমিয়াম আছে। তো এখানে একটু তাকাই দেখো, এখানে কিন্তু ক্রোমিয়ামের দুইটা আছে, একটা আছে ক্রোমিয়াম ক্লোরাইড মানে CrCl3, আর একটা দেওয়া আছে ক্রোমিয়াম সালফেট। তো তোমাকে বলছে চামড়া ট্যানিং এর জন্য কোনটা ব্যবহৃত হয়, এটা ইউজ করে আমরা ক্রোমিয়াম সালফেট। ওকে, আচ্ছা, তারপরে বলছে কি কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসেবে ইউজ করা হয়, মানে কি ফায়ার এক্সটিংগুইশার, যেটা মানে কি আগুন নিভানোর জন্য ইউজ করে। তো আমরা এখানে ইউজ করি কি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো আমরা জানি যে কি আগুন যদি নিভাইতে হয় এমন একটা দিতে হবে যেটা কি তোমার আগুনটাকে কি করে ফেলে, নিভাই ফেলে। তো কার্বন ডাইঅক্সাইড তো কি করে আগুন জ্বলতে সাহায্য করে নাকি আগুন নিভাইতে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড কি করে আগুন নিভাইতে সাহায্য করে, এই জন্য অগ্নি নির্বাপক হিসেবে আমরা কি ইউজ করি, কার্বন ডাইঅক্সাইড। ওকে, আচ্ছা, তো এখানে দেখো সালফার ডাইঅক্সাইড ইউজ করতে পারতাম, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইউজ করতে পারতাম, কার্বন মনোক্সাইড ইউজ করতে পারতাম। আচ্ছা, এখানে একটু তাকাও, সালফার ডাইঅক্সাইডটা কেন ইউজ করা হবে না, কারণ সালফার ডাইঅক্সাইডটা যদি তুমি ইউজ করো ওইটা আবার কি করে, এসিড বৃষ্টি তৈরি করে। এটা একটা ভেজাল, তুমি একটা জিনিসে ভালো করতে গিয়ে দেখলে যে তুমি আরেকটা কাজ করে ফেলছো। ওকে, আর কার্বন মনোক্সাইড তো এটা অসম্পূর্ণ দহনের কারণে তৈরি হয়, তো এটা ইউজ করবো না আমরা। ঠিক আছে, এটাতে অনেক রকমের ক্ষতিকারক আছে। আর নাইট্রোজেন মনোক্সাইড এটাও তোমার কি তৈরি করবে, নাইট্রিক অ্যাসিড তৈরি করবে, যেটা আবার অ্যাসিড বৃষ্টি। তো তুমি বলতে পারো যে ভাই কার্বন মনোক্সাইড থেকে তো কার্বনিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু কার্বনিক অ্যাসিডের যে তীব্রতা ওটা কিন্তু নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড থেকে কম, ওই কারণে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, তো ক্রোমাটোগ্রাফির কয়টা পর্যায়ে আছে, আমরা জানি যে ক্রোমাটোগ্রাফিতে দুইটা দশা থাকে, একটা সচল দশা আর একটা কি নিশ্চল দশা। সচল দশাটা আমাদের ওই নিশ্চল দশাটাকে আলাদা করে নিয়ে যায় আর কি। তো এখানে আমাদের টোটাল কয়টা ফেজ আছে, দুইটা ফেজ। ওকে, আচ্ছা, নিচের কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে, নিচের কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক নয়। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে নিচের কোনটা সংরক্ষক নয়। ওকে, এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে, সোডিয়াম বেনজয়েড, ক্যালসিয়াম প্রোপানয়েড, সাইট্রিক অ্যাসিড, আর এটা দেওয়া আছে বিউটিলেটেড হাইড্রোক্সি টলুইন।
যেটাকে আমরা বিএসটি নাম দিই, ঠিক আছে। তো আমরা জানি যে খাদ্য সংরক্ষক হিসেবে একটু আগে আমি তোমাকে বলছিলাম এখানে দেখো সাইট্রিক অ্যাসিড ছিল, এখানে আবার সাইট্রিক অ্যাসিড আসছে। তো তোমাকে বলছে খাদ্য সংরক্ষক নয়, এটা কিন্তু খেয়াল করতে হবে। তোমাকে প্রশ্ন বলছে কোনটা খাদ্য সংরক্ষক নয়। তো আমরা জানি যে খাদ্য সংরক্ষক হিসেবে কোনটা কোনটা ইউজ করি, আমরা বেনজয়েড ইউজ করি, মানে সোডিয়াম বেনজয়েড, ক্যালসিয়াম প্রোপানয়েড ইউজ করি, সাইট্রিক অ্যাসিড ইউজ করি। তো তোমাকে বলছে নয় কোনটা, বিউটিলেটেড হাইড্রোক্সি টলুইন, ঠিক আছে, যেটাকে আমরা বিএসটি বলি, এটা ইউজ করা হয় না। আচ্ছা, কোনটা সুপার অক্সাইড? সুপার অক্সাইড আমরা জানি যে অক্সিজেন, অক্সিজেনের 3টা জারণ মান হয়, একটা হচ্ছে অক্সাইড, অক্সাইড অবস্থায় তার জারণ মান হচ্ছে কত, -2, নর্মাল অক্সাইড আর কি। তারপরে পার অক্সাইড, পার অক্সাইড হচ্ছে যার জারণ মান হবে কত, -1, আর সুপার অক্সাইডের যার জারণ মান কত হবে, -1/2। ওকে, কি বললাম, এই সিঙ্গেল অক্সিজেনের জারণ মান কয় ধরনের আসে, 3 ধরনের। একটা যখন -2 তখন এটাকে আমরা বলি অক্সাইড, যখন -1 তখন আমরা এটাকে বলি কি, তখন আমরা এটাকে বলি পার অক্সাইড, আর -1/2 হলে এটাকে আমরা বলি কি, সুপার অক্সাইড। তো আমরা এখানে যে প্রথম অপশনটা দেওয়া আছে KO2, ঠিক আছে, KO2, এখানে যদি আমরা অক্সিজেনের জারণ মান বের করি, কিভাবে বের করতে পারি, আমরা জানি যে সম্পূর্ণ যৌগের জারণ মান কত হবে, 0। আর পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর, তাহলে তার জারণ মান কত হবে, +1। আর অক্সিজেন, অক্সিজেনের জারণ মান আমরা যেহেতু বের করবো, তাহলে অক্সিজেনের জারণ মানটাকে আমি x ধরলাম, x এর সাথে এখানে কয় হবে, এখানে একটা 2 গুণ হবে, ঠিক আছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? পটাশিয়াম গ্রুপ 1 এ, তাই তার জারণ মান +1, অক্সিজেনের জারণ মান বের করতেছি, তাহলে x × 2 = কত, 0। তাহলে আমাদের 2x = কত দাঁড়ায়, -1, তাহলে x = কত দাঁড়াতেছে, -1/2, ঠিক আছে। তাই x এর মান -1/2, তার মানে অক্সিজেনের জারণ মান -1/2। তো অক্সিজেনের জারণ মান যদি মাইনাস হয়, ওটা হাফ হয়, ওটাকে আমরা কি বলি, সুপার অক্সাইড। তো তোমাকে বলছি নিচের কোনটা সুপার অক্সাইড, আমাদের KO2 মানে পটাশিয়াম সুপার অক্সাইড। আচ্ছা, নিচের কোনটাতে সম আয়ন প্রভাব বিদ্যমান, তোমাকে বলছে নিচের কোন সেটটাতে। তো আমি তোমাকে একটু সেটগুলো এখানে লিখে দেখাই। একটা সেট আছে NaCl CH3Cl, আচ্ছা, আর একটা সেট আছে কি H2S HCl, আর একটা সেট আছে কি CaCl2 C6H5Cl, আর একটা সেট আছে কি CH4HCl। আচ্ছা, সম আয়ন প্রভাব মানে কি, একই আয়ন থাকবে, ঠিক আছে, দ্রবণে কি থাকবে, একই আয়ন থাকলে ওটাকে আমরা কি বলি, সম আয়ন প্রভাব। আচ্ছা, এবার একটু তাকাও, এখানে তোমার মনে হবে যে ভাই এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে সম আয়ন খাটতেছে, কিন্তু আসলে দেখো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এখানে কিন্তু সম আয়ন খাটতেছে না। কারণ কি, সোডিয়াম ক্লোরাইডটা থেকে আমরা যদিও সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন পাবো, CH3Cl এটা কিন্তু একটা জৈব যৌগ, আর জৈব যৌগ কিন্তু তেমন একটা বেশি আয়নিত হয় না। তুমি এটাকে যেরকম মনে করতেছো যে ভাই CH3 + Cl- এরা কিন্তু আসলে ওই রকম ভাবে আয়নিত হবে না। নর্মাল জলীয় দ্রবণে এগুলো কিন্তু তোমার একটা আয়নিত হবে না, তাহলে এখান থেকে ক্লোরিন আয়নটা কিন্তু আসতেছে না। এটা CH3Cl দিলে CH3Cl আকারে পড়ে থাকবে, তাহলে সম আয়ন কিন্তু এখানে কি হইতেছে না, খাটতেছে না। সেম ভাবে দেখো, ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যালসিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি হইলো, C6H5Cl এটা একটা জৈব যৌগ, এখানেও কিন্তু তেমন কিছু হইতেছে না। CH4 একটা জৈব যৌগ, তাইলে এখানেও কিছু হইতেছে না। তাহলে সম আয়ন প্রভাব কোথায় খাটতেছে, H2S আর HCl এর মধ্যে। H2S এর মধ্যে কি হবে, H+ আছে আর S2- আছে, আর HCl এর মধ্যে H+ আছে, Cl- আছে। দেখো তো এখানে কি আছে, H+ হইছে কি, সম আয়ন, সম আয়ন মানে কি, একই আয়ন থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর নিচের কোনটা সহজেই জলে দ্রবীভূত হয়, ঠিক আছে। তো আমার এখানে কার্বন আছে, আয়োডিন আছে, নাইট্রোজেন আছে, আর অ্যামোনিয়া আছে। তো অ্যামোনিয়া হইছে কি, জলীয় দ্রবণে সবচেয়ে বেশি সহজে দ্রবীভূত হয়, এটা তুমি সবসময় পড়বা, ঠিক আছে। অ্যামোনিয়াটা কি হবে, জলীয় দ্রবণে খুব সহজে দ্রবীভূত হয়ে যাবে, ওকে। আচ্ছা, এটার একটা ব্যাখ্যা আছে, একটু দেখে নিতে পারো। এখানে তোমাকে কি দেওয়া আছে, 41 নম্বরে কপার অ্যামোনিয়া দেওয়া আছে, ব্রেকেটে দেওয়া আছে 4, তার উপর একটা দেওয়া আছে 2+, ঠিক আছে। এটা একটা খুব সুন্দর একটা কমন প্রশ্ন। তোমাকে দেওয়া আছে কি, কপার, তার ব্রেকেটে দেওয়া আছে অ্যামোনিয়া, তার উপর একটা হোল 2 দেয়, এখানে আবার একটা কি দেওয়া আছে, সরি এখানে হোল 4 দিয়ে এখানে একটা কি আছে 2+, ওকে। আচ্ছা, তো এটাকে আমরা বলি কি, টেট্রাঅ্যামিন। টেট্রাঅ্যামিন কেন, কারণ অ্যামিন কয়টা আছে, 4টা, কপার 2+ আয়ন, ওকে। তো তোমাকে বলছে এখানে কপার আর অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন আছে। তো আমরা জানি যে এই অংশটাকে আমরা কি বলি, এই অংশটাকে আমরা বলি জটিল অংশ। আর জটিল অংশের মধ্যে এখানে থাকে একটা ক্যাটায়ন থাকবে, আর এখানে যে জিনিসটা থাকবে ওটাকে আমরা বলি লিগ্যান্ড। তো এখানে কপারের সাথে কয়টা লিগ্যান্ড যুক্ত আছে, 4টা। লিগ্যান্ড হচ্ছে কারা, যারা কি করে, ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা। আমরা জানি যে অ্যামোনিয়ার এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে অ্যামোনিয়া কি করবে, কপারকে মানে কপার 2+ কে কি করবে, এই লোন পেয়ার ইলেকট্রনগুলো কি করবে, দান করবে, ঠিক আছে। তো এখানে দেখো, যেহেতু একজন ইলেকট্রন শেয়ার করতেছে, তাই আমরা এই বন্ধনটাকে কি বলি, সন্নিবেশ সমযোজী, ঠিক আছে। নরমালি যখন দুজন শেয়ার করে তখন এটাকে আমরা বলি সমযোজী, যেহেতু এখানে শুধুমাত্র দাতা একজন, তাই এটাকে আমরা কি বলি, সন্নিবেশ সমযোজী। তাহলে আমাদের এই আনসারটা হইতেছে কি, সন্নিবেশ সমযোজী, ওকে। আচ্ছা, নিচের কোন পদ্ধতিতে ন্যাপথালিনকে
আলাদা করা হয়। আমরা জানি যে ন্যাপথালিন একটা কি পদার্থ, ন্যাপথালিন হচ্ছে কি উদ্বায়ী পদার্থ, ঠিক আছে। আমরা এটা খুব কমন একটা প্রশ্ন 9-10 থেকে শিখে আসছি, ন্যাপথালিন কি একটা উদ্বায়ী পদার্থ, ঠিক আছে। মানে তোমার কি যাবে কঠিন থেকে ডিরেক্ট গ্যাসে হয়ে যাবে, ঠিক আছে। তো ন্যাপথালিন কিভাবে বিশ্লেষণ করা হবে, ঊর্ধ্বপাতন, ঠিক আছে। এটাকে আমরা মানে কি করি, নরমালি এটাকে তাপ দেই, উপরে একটা জিনিস থাকে যেটা কি করে এই জিনিসটাকে গ্যাসটাকে আলাদা করে ফেলে, ঠিক আছে। এটাকে বলতেছে ঊর্ধ্বপাতন, ওকে। আচ্ছা, তারপরে কি অ্যাসিড বৃষ্টির জন্য কোনটা দায়ী, এখানে দেওয়া আছে কার্বন মনোক্সাইড, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তো দেখো কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার অ্যাসিড বৃষ্টির সময় কি তৈরি করে, কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড তৈরি করে কে, সালফিউরিক অ্যাসিড। তো কোনটা বেশি ভালো, মানে কোনটা তীব্র অ্যাসিড, অবশ্যই সালফিউরিক অ্যাসিড। তাহলে বেশি দায়ী কোনটা, সালফার ডাইঅক্সাইডটা। আসলে ও সালফিউরিক অ্যাসিড তৈরি করতেছে যেটা হচ্ছে বেশি ক্ষতিকর, কার্বনিক অ্যাসিডটা হচ্ছে মৃদু। তো মেইন কারণ হইতেছে কি সালফার ডাইঅক্সাইড, ওকে। আচ্ছা, তারপরে তোমাকে বের করতে বলছে কি 44 নম্বরে নিচের গ্যাস কোনটার ব্যাপনের হার সবচেয়ে বেশি, ঠিক আছে। ব্যাপনের হার সবচেয়ে বেশি। তো তুমি এখন যখন ব্যাপনের হার মানে কি, ধরো তোমাকে আমি বললাম দুইটা মানুষ আছে, দুইটা মানুষের হাঁটার হার, এটা আর এটা দুইটা মানুষ, এদের হাঁটার হার। তো তুমি জিজ্ঞেস করলাম যে কোনটা আগে যাবে, ধরো দুইজনের প্রতিযোগিতা দিচ্ছে, এটা হালকা মানুষ, এটা হালকা মানুষ, এটা মোটা মানুষ। তো অবশ্যই কি হবে, হালকা মানুষটা তাড়াতাড়ি যাবে। সেম কাজ এখানেও, তোমার এখানে 4টা যোগ দেওয়া আছে, এই 4টা যোগের মধ্যে ব্যাপনের হার কোনটা বেশি জিজ্ঞেস করছে। তো যেটা সবচেয়ে বেশি হালকা ওইটার ব্যাপনের হার সবচেয়ে কি হবে, বেশি হবে। তো তুমি দেখো এখানে ক্লোরিন আছে, ক্লোরিনের যদি আমরা ভর চিন্তা করি, ক্লোরিনের ভর কত আসে 35.5, কিন্তু এখানে ক্লোরিন আছে 2টা, তাহলে এটা কত হয়ে যাবে 35.5 গুণ 2 কত আসতেছে 71, ঠিক আছে। আবার CH4 এটার যদি আমরা ভর চিন্তা করি, এটার ভর আছে কত 16, ঠিক আছে। তারপরে আছে কার্বন মনোক্সাইড, এটার যদি আমরা ভর চিন্তা করি 12 আর 16 কত আসতেছে 28, ঠিক আছে। কার্বন মনোক্সাইডে কত আসতেছে 28। আর অ্যামোনিয়ার ভর যদি আমরা চিন্তা করি 14 আছে, 3 আছে কত 17। তো আমরা বলছিলাম কি, তোমাকে বলছে নিচের কোনটা ব্যাপনের হার সবচেয়ে বেশি, যেটা সবচেয়ে বেশি হালকা। তো এখানে দেখো সবচেয়ে বেশি হালকা কে, মিথেন। তাহলে আমাদের ব্যাপনের হার সবচেয়ে বেশি কার, মিথেনের, ওকে। আচ্ছা, 45 নাম্বার নিচের কোন লবণটা পানিতে অদ্রবণীয়, এটা তো ডাহা মুখস্থ, বেরিয়াম সালফেট, ঠিক আছে। বেরিয়াম সালফেট যে লবণটা, ওই লবণটা কি পানিতে কি হয়, অদ্রবণীয় হয়। আর আমরা পড়ছিলাম উপরে একটা প্রশ্ন ছিল কোন দ্রবণটা দ্রবণীয়, অ্যামোনিয়া দ্রবণটা কি হয়, সবচেয়ে বেশি দ্রবণীয়, ওকে। এইগুলো কিন্তু খুব কমন প্রশ্ন, তোমার খুব কমন প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হইতেছে। দেখো এখানে কিন্তু এক্সট্রা কিছু আসে নাই তেমন একটা বেশি। আচ্ছা, তারপরে প্রশ্ন আমাকে কি বলা হয়েছে একটু চেক করো। তোমাকে বলা হয়েছে 250 ml কস্টিক সোডা দ্রবণে 5 গ্রাম কি আছে, কস্টিক সোডা দ্রবীভূত আছে, ওই দ্রবণের মোলার ঘনমাত্রা কত। তোমাকে মোলারিটি বের করতে বলছে। মোলারিটি সূত্রটা কি ছিল, মোলারিটি সূত্রটা ছিল 1000 W ডিভাইডেড বাই কত, MV। তা আমরা 1000 ইউজ করলাম, W আমাকে কত বলা হয়েছে, তোমাকে 250 ml এ 5 গ্রাম আছে। তো তাহলে W এর মান হয়েছে কত 5, M হয়েছে আণবিক ভর, কস্টিক সোডা না আণবিক ভরটা আমরা সবাই মুখস্থ রাখার চেষ্টা করবো, কত 40, V হয়েছে কত 250, ঠিক আছে। V হয়েছে কত 250। তাহলে আমরা 250 আর 1000 কাটাকাটি করলে কত আসে 4 আর 40 কাটাকাটি করলে কত আসে 10, 5 আর 10 কাটাকাটি করলে কত আসে 2। তাহলে এখানে থাকতেছে কত হাফকে আমরা কি বলতে পারি 0.5, ঠিক আছে। তাহলে আমাদের মোলারিটিটা কত আসতেছে 0.5, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে কি বলাইছে, ধ্রুবক তাপমাত্রায় রিঅ্যাকটেন্টের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে ভারসাম্য কোন দিকে শিফট হবে, ঠিক আছে। ভারসাম্য অবস্থার দিক কোন দিকে হবে। আচ্ছা, খুব সহজ একটা প্রশ্ন, একটু কঠিন ভাবে প্রকাশ করছে। তোমাকে বলাইছে কি ধ্রুবক তাপমাত্রায় মানে নির্দিষ্ট তাপমাত্রায় তুমি রিঅ্যাকটেন্টের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে ভারসাম্য কোন দিকে যাবে। ধরো A থেকে B তৈরি করতেছে, রিঅ্যাকটেন্ট মানে কি বিক্রিয়ক, মানে বিক্রিয়কের ইংরেজি ইউজ করছে রিঅ্যাকটেন্ট, আর এটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। তো তোমাকে বলছে কি রিঅ্যাকটেন্টের ঘনত্ব বৃদ্ধি করতেছো, তার মানে এটাকে কি করছো, বাড়াই দিছো। তো এটা লাসাতেলি নীতি, স্বাভাবিকভাবে উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকা গেলে যে কোনো একটা নিয়ামক তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এখানে আমরা কি ইউজ করতেছি, ঘনমাত্রাটা বাড়াইতেছি। বৃদ্ধি করলে নিয়ামক পরিবর্তনের ফলাফল এমনভাবে প্রশমিত, বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা কি হয়, প্রশমিত। তো এখন দেখো আমরা যেহেতু এখানে A বাড়াই দিছি, তো আমরা সবসময় জানি যে বেশি থেকে কোথা দিকে যাবে, কমের দিকে যাবে। তো আমরা A এর ঘনত্ব যেহেতু বৃদ্ধি করছি, তাহলে A এর ঘনত্বটা কি হবে, B এর দিকে যাবে। তার মানে কোন দিকে যেতেছে, সাম্যাবস্থাটা ডান দিকে যেতেছে। দেখো কি বললাম, সবসময় কি হবে, বেশি থেকে কমের দিকে যাবে। এটা খুব সহজভাবে আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করছি, তুমি কেমিস্ট্রি অ্যাডমিশন সিরিজের ওখানে দেখতে পারো, ঠিক আছে। তো তোমার এখানে কি দেওয়া আছে দেখো, তো তোমাকে বলা হয়েছে এইটাকে বাড়াই দিছো। তো A আছে কোন দিকে, বাম দিকে, আর B আছে কোন দিকে, ডান দিকে। তো আমরা জানি যে বেশি থেকে সবসময় কোন দিকে যাবে, কমের দিকে যাবে। তাহলে A বাড়াই দিচ্ছি, তাহলে A থেকে কোন দিকে যাবে, B এর দিকে, তার মানে কোন দিকে শিফট হতেছে, ডান দিকে, ওকে। আচ্ছা, তারপরে তোমাকে কি বলছে, যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে। তো তুমি দেখো তোমার একই কি জিনিস, ভর। তো ভরের সাথে সম্পর্কিত একটা ওয়ার্ড আছে আইসোবার, ঠিক আছে।
তোমাকে যদি নিউট্রন সংখ্যা একই বলতো তুমি ইউজ করতে আইসোটোন, ঠিক আছে। তোমাকে বলতে এখানে কি ভর সংখ্যা একই, তাহলে আমাদের এটা কি হবে আনসারটা আইসোবার। ওকে, তো ভরের সাথে সম্পর্কিত ওয়ার্ডটা ছিল আইসোবার, এই জন্য তোমাকে কি বলেছে যে সকল পরমাণুর ভর সংখ্যা একই পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা কি বলি আইসোবার। আচ্ছা XN, ঠিক আছে, এইটা দ্বারা কি বুঝাইতেছে, এটা দ্বারা আমরা বুঝাই ক্ষতিকারক পদার্থ, ঠিক আছে। ওই বিপজ্জনক পদার্থের সিম্বল গুলোর মধ্যে দেখবা এটা আছে, ঠিক আছে। XI এটা দ্বারা বোঝাচ্ছিল ইরিটেন্ট বা উত্তেজক পদার্থ, ঠিক আছে, এটা ছিল বিপজ্জনক পদার্থ। আচ্ছা, তারপরে তোমাকে কি বলছে নিচের কোনটা তীব্র অ্যাসিড নয়, তোমাকে এখানে দেওয়া আছে কে নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, আর CH3 ডাবল H দেওয়া আছে। তো দেখো BCD এগুলো সবগুলো হচ্ছে অজৈব অ্যাসিড, আর CH3 ডাবল H এটা হচ্ছে কি জৈব অ্যাসিড। তো আমরা জানি যে কি অজৈব অ্যাসিড গুলা জৈব অ্যাসিডের চেয়ে কি হয় তীব্র হয়, অজৈব অ্যাসিড গুলা কি হবে সবসময় জৈব অ্যাসিডের চেয়ে কি হবে তীব্র। তো তোমাকে বলছে নিচে কোনটা কি তীব্র অ্যাসিড নয়, তার মানে তীব্র অ্যাসিড নয় কোনগুলো হয় জৈব অ্যাসিড গুলো। তো জৈব অ্যাসিড কোনটা আমাদের এ নাম্বারটা। আমরা কিন্তু যে অ্যাসিড গুলা খাই ওগুলা কিন্তু সবগুলাই জৈব অ্যাসিড, মানে আমরা যেগুলা খাই ওগুলো হচ্ছে জৈব অ্যাসিড। কেন? কারণ এগুলো তীব্রতা কি থাকে কম থাকে, অজৈব অ্যাসিডের তীব্রতা অনেক বেশি থাকে, এই জন্য আমরা কি করতে পারি না খাইতে পারি না। ওকে, আচ্ছা, তারপর নিচের কোনটা শ্বসনতন্ত্রের প্রদাহ সৃষ্টি করে, এটা সেম প্রশ্ন ডেন্টালে 20-21 আসছিল, ঠিক আছে। তোমরা লাস্ট ইয়ারের সলভটা দেখলেই পারবা, আমি লাস্ট ইয়ারে 2টা সলভ দিছিলাম, ওইখানে একটা প্রশ্ন ছিল, এটা সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। নিচের কোন গ্যাসটা শ্বসনতন্ত্রের প্রদাহ সৃষ্টি করে, সালফার ডাইঅক্সাইড গ্যাসটা। আচ্ছা, তারপরে কি বলছে, আচ্ছা বুলেটের স্টপককের গ্রিস পরিষ্কার করার জন্য কোনটা ইউজ করা হয়। আমরা জানি যে আমাদের ল্যাবরেটরিতে অনেক কিছু আছে, বুলেট আছে, পিপেট আছে, তারপরে কি আছে কনিক্যাল ফ্লাক্স, তারপরে বিকার, আরো অনেক কিছু আছে। তো ওইখানে যে যন্ত্রগুলো আছে বা ওইখানে যে তোমার পাত্রগুলো আছে ওগুলোকে পরিষ্কার করার জন্য আমরা নর্মাল জিনিস ইউজ করি না, নর্মাল পানি ইউজ করি না, আমরা ইউজ করি ক্রোমিক অ্যাসিড, একটা দ্রবণ। ক্রোমিক অ্যাসিড হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, ঠিক আছে। পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণটাকে আমরা কি বলি ক্রোমিক অ্যাসিড। তো এটা দিয়ে আমরা কি করি নর্মাল জিনিসগুলো পরিষ্কার করি। তো তোমাকে এখানে বলছে নিচে কোনটা বুলেটের স্টপককে গ্রিস পরিষ্কার করতে ব্যবহার করা হয়, ক্রোমিক অ্যাসিড। ওকে, আচ্ছা, তারপরে তোমাকে কি বলেছে নিচের কোনটা অ্যাভলক মৌল নয়, ঠিক আছে। তো এটা তোমাকে কি করতে হবে একটু মাথায় রাখতে হবে। এখানে দেখো ডি নাম্বারের যে প্রশ্নটা আছে অপশনটা আছে TH মানে থোরিয়াম। থোরিয়াম হচ্ছে কি এটা ডি ব্লক মৌল। তো তোমাকে বলছে নিচের কোনটা এফ ব্লক মৌল নয়, থোরিয়াম হচ্ছে কোন ব্লকের মৌল, ডি ব্লকের মৌল। ওকে, 54 নম্বর প্রশ্ন তোমাকে বলেছে স্তন্যপায়ী প্রাণীর দুধের ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোনটা। এই স্তন্যপায়ীগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ল্যাকটোজ থাকে কোথায়, মানুষের, ঠিক আছে। তো আর 55 নম্বর একদম লাস্টে তোমাকে কি বলেছে যে বিকিরিত রশ্মির যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় 486 দশমিক কত 486.7, তোমাকে বলছে ফ্রিকোয়েন্সি কত হবে। তো ফ্রিকোয়েন্সিকে আমরা কি দ্বারা প্রকাশ করি মিউ, আর মিউ সমান সমান হচ্ছে কি 1/λ। তো তোমাকে প্রশ্নে ল্যামডা প্রোভাইড করছে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কত আছে 486.7, ঠিক আছে। এটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে ন্যানোমিটারে, ঠিক আছে। ন্যানোমিটার থেকে মিটারে যাওয়ার উপায় হচ্ছে কি, ন্যানোমিটার থেকে মিটারে যাওয়ার উপায় হচ্ছে কি tan ইনভার্স 9, ন্যানোমিটার থেকে মিটারে যাওয়ার উপায় হচ্ছে কি tan ইনভার্স 9। তো ন্যানোমিটার থেকে মিটারে যাওয়ার উপায় হচ্ছে কি tan ইনভার্স 9 মিটার। আর নিউ সমান সমান হচ্ছে কি 1/λ না, নিউ সমান সমান ছিল c/λ। ওকে, আমি একটু এখানে ভুল লিখছিলাম, নিউ এর সমান সমান সূত্রটা আমাদের কি ছিল c/λ। আমি একটা কাগজ নেই তাহলে মনে করতে সুবিধা হবে। নিউ সমান সমান ছিল c/λ। ওকে, তো নিউ সমান সমান c, c এর মান হচ্ছে আমরা জানি যে কত 3 × 10⁸, আর ল্যামডার মান আমরা দেখলাম কত 686.7, আর ন্যানোমিটার থেকে মিটারে নেওয়ার পরে কত আসছে tan ইনভার্স কত 9, ঠিক আছে। তো এখানে এবার একটু দেখো এখানে আমরা ম্যাথটা কেমনে করতে পারি। সরি, এটা দেওয়া ছিল 486, কত দেওয়া ছিল 486। ওকে, তো আমরা এটা একটু করার চেষ্টা করি। আমরা দেখো এখানে 10⁻⁴ কত আছে 8, আর এখানে আছে কত tan ইনভার্স কত 9। tan ইনভার্স 9টা যখন উপরে উঠে যাবে তখন এটা কত হয়ে যাবে 10⁻⁹। তাহলে 10⁻8 10⁻9 কত আসতেছে 10⁻ কত 8 আর 9 যোগ করলে কত আসে 17। তাহলে এটা কত আসছে 10⁻ কত 70। ওকে, আচ্ছা এবার দেখো এখানে নিচে আছে কত 486, উপরে আছে 3, আর এখানে হয়ে গেছে এটা কত 10⁻ কত 70। তো 3 আর 486 এটা কাটাকাটি করে একটু উইয়ার্ড বলা যায়, ঠিক আছে। 3 উপরে নরমালি একটু বড় থাকে, নিচে নরমালি একটু ছোট থাকে, আমরা নরমাল চিন্তা করতেছি। তো আমি কি করলাম এটাকে একটু বড় লাগার জন্য এখানে একটা 2টা শূন্য লাগাই দিলাম। আমি কি করলাম একটু বড় লাগার জন্য এখানে কি করলাম 2টা শূন্য লাগাই দিলাম। এখানেও কি 2টা শূন্য লাগাইতে হবে নাকি লাগবে না, অবশ্যই লাগবে। তাহলে এবার এখানে দেখো কি আসতেছে,
এটার সাথে এটা যখন আমরা কাটাকাটি করতেছি তখন এখানে কি হইতেছে, আচ্ছা আরো একটা শূন্য লাগে দিই, আরেকটু বড় করে দিই, তাহলে এটা হয়ে গেলে কি 1000। ওকে, এবার চিন্তা করো এখানে 1000 আর 10⁻7 যখন আমরা কাটাকাটি করতেছি কত পাইতেছি, 10⁻ কত 14। ওকে, আচ্ছা এবার হচ্ছে এই পার্টের সাথে এই পার্টের সাথে কাটাকাটি করবো। দেখো 486 আছে, 486টাকে কি আমি 500 মনে করতে পারি নাকি পারি না? অবশ্যই পারি। 500 আর 3000 যদি কাটাকাটি করে, দেখো তো 500 আর যদি 3000 কাটাকাটি করি তাহলে 00 কি হবে কাটা, আর 5 আর 30 কাটাকাটি করলে কত থাকে 6, তাহলে আমাদের আনসারটা দাঁড়াইতেছে কত 6 × 10⁻14 হার্জ। ওকে, তো 6 × 10⁻14 হার্জ, এটা আমাদের এই অপশনের কাছাকাছি। এখানে দেখো সবগুলো অপশনের tan ইনভার্স 14 tan ইনভার্স 14 tan ইনভার্স 14 tan ইনভার্স 14 দেওয়া আছে। তার মানে এখানে একটু মানে অপশনগুলো একটু ভুল আছে, হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে বা প্রশ্ন ভুল হতে পারে। আর এটা যেহেতু এখানে দেখো 6 এর কাছাকাছি 3টা অপশন আছে, তুমি কারেক্টলি একদম এক্স্যাক্টলি বলতে পারবা না, কারণ এখানে তুমি ভাগ করতে গেলে একটু এদিক সেদিক হবে। দেখো আমরা কি করছি, দেখো তো 486টাকে 500 মনে করছি না, 486টাকে আমরা কি করছি 500 মনে করছি। এখানে যেহেতু আমরা বেশি মনে করছি তাহলে আনসারে গেলে আমাদের এখানে কি হবে 6টা থেকে আনসারটা আসলে আর একটু বেশি হবে, তো এটাকে আমরা 6.1 চিন্তা করতে পারি। তো এই জন্য আমাদের এই আনসারটা কারেক্ট। তো বাকিগুলো যেহেতু কাছাকাছি, এই অপশনটা বের করা আসলে একটু টাফ। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।